নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প অনীশ দেবের লেখা অশরী ভয়ঙ্কর গল্পের বই থেকে এই পারে 3 জন ও পারে 1 জন। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প অনীশ দেবের লেখা এ পারে 3 জন ও পারে 1 জন। ঘরটা অন্ধকার, শুধু নীল রঙের দুটো শিখা জ্বলছে। আবছা আলোয় দেখে মনে হচ্ছে টেবিলে দাঁড়িয়ে থাকা দুটো মোমবাতি থেকেই আলোটা বেরোচ্ছে। তবে সাধারণ মোমবাতি ওগুলো নয়, বোধহয় সিজিএমের কোনো কম্পাউন্ড দিয়ে তৈরি। রুনিয়ার সাবজেক্ট ছিল কেমিস্ট্রি, আর ছিল নানান আবিষ্কারের বাতিক। সে বাতিক যে এখনও সুপার অ্যাক্টিভ সেটা এই মোমবাতিগুলো দেখেই বোঝা যায়। এসব নেঘাত ওর কাণ্ড। প্ল্যানচেটে বসলে সে নীল আলোর মোমবাতি জ্বলতে হবে, তার কোনো বাঁধা ধরা নিয়ম নেই। তবে হলদে শিখার চেয়ে নীল শিখা খারাপ কি? বরং নীল আলোর মধ্যে একটা যেন সুপার ন্যাচারাল এলিমেন্ট রয়েছে। প্ল্যানচেটের টেবিল ঘিরে আমরা 3 বন্ধু বসে আছি। আমি চন্দ্র শোভন। ওরা সবাই আমাকে চ্যানি বলে ডাকে। আমার ডান পাশে মোটামুটিভাবে 120 ডিগ্রির কৌণিক দূরত্বে সুরপতি। ও যেমন মোটা, ঠিক ততটাই ভারী ইন্টেলেকচুয়াল। আমরা ঠাট্টা করে ওকে ডক্টর বলে ডাকি, যদিও ওর ডক্টরের ডিগ্রি নেই। সুরপতির ডান দিকে আরও 120 ডিগ্রি পর বসেছে রুনিয়া। প্ল্যানচেটের গোল টেবিলের ওপরে পাতা আছে একটা তেকোনো বোর্ড। বোর্ডের 3টে খাটো পায়া 3টে স্টিলের বল দিয়ে তৈরি, যাতে বোর্ডটা সহজেই টেবিলের উপরে চলে বেড়াতে পারে। এছাড়া বোর্ডের উপরে পাতা রয়েছে একটা A4 মাপের সাদা কাগজ। কাগজের উপরে রুনিয়ার পেন্সিল ধরা হাত। আমি বাঁ হাত দিয়ে সেই হাতের বাহুর কাজটা আলতো করে ছুঁয়ে আছি। বেশ টের পাচ্ছি রুনিয়ার হাত কাঁপছে। আমার ডান হাত সুরপতির হাতের মুঠোয়। সে মুঠো ঘামছে, শুধু ঘামছে। সুরপতির ডান হাত রুনিয়ার বাঁ হাতে। সেই মুঠোর কি অবস্থা কে জানে। অন্ধকারে চুপচাপ বসে আছি আমরা। পরমের কথা ভাবছি। এটা জানি যে ওর কথা মনে দিয়ে ভাবতে ভাবতেই একসময় ও আসবেই। কারণ আমরা 4 জন এমন বন্ধু ছিলাম যে সবাই আমাদের মজা করে 4 স্কোর বলে ডাকত। তো সেই স্কোয়ারের একটা কোণা 2 সপ্তাহ আগে ভেঙে গেছে। আমরা 3 জন আর 1 জন 2 ভাগে ভাগ হয়ে আলাদা হয়ে গেছি। আমাদের মাঝখান দিয়ে জীবন মৃত্যুর সীমারেখা চলে গেছে। আচমকা একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট আমাদের আলাদা করে দিয়েছে। আর এই আলাদা হওয়ার ঘটনায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে রুনিয়া। কারণ ও পমপমকে প্রাণ দিয়ে ভালোবাসতো, এখনো বাসে। নীল আলোর অন্ধকারে বসে থাকতে থাকতে ধৈর্যের টান পড়ছিল।
পরিস্থিতিও যেন গম্ভীর থেকে গম্ভীরতর হয়ে উঠছিল। তার সঙ্গে ঘরের বাতাসের চাপও বাড়ছিল। তাই হালকা হওয়ার চেষ্টায় সুরপতিকে আলতো গলায় জিজ্ঞেস করলাম, ডক্টর, একটা কথা বলি, প্ল্যানচেট নিয়ে তোমার মনে কোনো ডাউট ফাউট নাই তো? নো চ্যালি, অ্যাবসলিউটলি নট। কেন, তোমার কি ডাউট আছে? আমি কিছুক্ষণ চুপ করে থেকে ফিসফিসে গলায় বললাম, না, সেরকম কোনো পজিটিভ ডাউট নেই, তবে আমার এক আঙ্কেল প্ল্যানচেটকে সবসময় হেসে উড়িয়ে দিতেন। ঠাট্টা করে প্ল্যানচেট ওয়ার্ডটার একটা মজার ব্যাসবাক্য করতেন। ব্যাসবাক্য মানে? সুরপতি একটু অবাক হয়ে জানতে চাইল। আমি চাপা হাসলাম। ব্যাসবাক্য মানে সেই সমাস আর ব্যাসবাক্য। তো আমার জিতু আঙ্কেল বলতেন, প্ল্যানচেটের ব্যাসবাক্য হলো প্ল্যান করে চিট করা। রুনিয়া ফুপিয়ে উঠে বলল, কি হচ্ছে এসব? উই শুড বি ড্যাম সিরিয়াস। কথা শেষ করতে করতে কেঁদে ফেলল। সুরপতি গার্জিনী সুরে আমাকে বলল, জানি তোমার বোধহয় জানা নেই, কথাটা প্ল্যানচেট নয়, প্ল্যানসেট। যাকগে, বাজে কথা ছাড়ো, লেট আস কনসেন্ট্রেট অন পমপম। ওকে ওকে বলে সিরিয়াস হতে চাইলাম। আমি পমপমের উপরে কনসেন্ট্রেট করতে চাইলাম। ওর কথা ভাবতে ভাবতে এক মনে কোথায় হারিয়ে গেলাম। আর সেটা কথামাত্রই অ্যাক্সিডেন্টের কালো রাতটা চিতাবাঘের মতো এক লাফে চলে এলো চোখের সামনে। মোটর বাইক চড়ে শান্তিনিকেতন বেড়াতে যাওয়ার অ্যাডভেঞ্চার প্ল্যান করেছিলাম আমরা। দুটো মোটর বাইক, আর আমরা 4 জন সবুজ ছেলে মেয়ে। আমি আর পমপম বলতে গেলে এক্সপার্ট বাইকবাজ। আমার পিছনে সুরপতিকে লোড করেছি, আর পমপমের বাইকে সঙ্গিনী হয়েছে রুনিয়া। পমপম সবসময় হেসে হেসে বলতো, রুনিয়া পেছনের থেকে জড়িয়ে না ধরলে ওর নাকি বাইক চালানোর মুড আসে না। এতে রুনিয়া চোখে সরু করে ইশারায় ওকে ধমক দেওয়ার চেষ্টা করতো বটে, কিন্তু পমপম সেটা রাজ্যের মধ্যে রাখত না, শুধু হাসতো। আর হাসলে ওর গালে ফ্যান্টাস্টিক একটা টোল পড়তো। আমি তখন পমপমকে চোখ মোটকে বলতাম, ঠিক ঠিক, তোর পিঠের টেম্পারেচারটাই তো তোর বাইক চালানোর আসল ইন্সপিরেশন বস। এইভাবে হাসি ঠাট্টা করতে করতে নানান জোক মারতে মারতে আমরা শান্তিনিকেতনে পৌঁছে গিয়েছিলাম। আমরা ঠিক করেছিলাম একটা রাত্রি থাকবো। তার জন্য পমপম ওর চেনা একজনের সঙ্গে কথাবার্তা বলে একটা বাড়ি ফিট করেছিল। তবে বাড়িটা মোটে শান্তিনিকেতনে নয়, শান্তিনিকেতন ছাড়িয়ে সেই প্রান্তিকের শেষ প্রান্তে অযত্নে পড়ে থাকা ছোট মাপের একটা দোতলা বাড়ি, সঙ্গে লাগোয়া বাগান। বাড়ির যেমন লঝড়ে চেহারা, বাগানেরও তাই অবস্থা। বাগান জুড়ে শুধু আগাছা, তবে তারই মধ্যে ছোট ছোট গোলাপ আর হলদে রঙের ফুল ফুটে আছে। সব মিলিয়ে বোঝা যায় বাড়িটা বহুকাল মানুষজনের মুখ দেখেনি। অনায়াসে তার গায়ে ভুতুড়ে বাড়ি
দমকা এঁটে দেওয়া যায়। এই নিয়ে পমপমকে আমরা কম আওয়াজ দিইনি। তাতে ও এক সময় খেপে গিয়ে বলল যে আমরা অ্যাডভেঞ্চারে বেরিয়েছি, সেই স্পিরিটের সঙ্গে বাড়িটা 100%, সেই স্পিরিটের সঙ্গে বাড়িটা 100% মানিয়ে গেছে। শুধু সেই স্পিরিট কেন, বাড়িটা অন্যরকম স্পিরিটের পক্ষেও বেশ মানানসই। কথা বলেছিল ডক্টর সুরপতি। আর তখন ওর মোটা শরীরটা ভুঁড়ি কাঁপিয়ে নাচছিল, কারণ ও হাসছিল। পমপম তার উত্তরে এক পশলা কিছু কথা দিয়ে সুরপতিকে বেদম ঝেড়ে দিয়েছিল। রুনিয়া হাত পা ছুঁড়ে চেঁচামেচি করে পমপমকে মুখ খারাপ করতে বারণ করেছিল, কিন্তু পমপম শুনলে তো। রুনিয়া তখন রাগ টাগ করে গুম মেরে গেল। তখন পমপম ওকে মাস্টারির স্টাইলে বোঝাতে শুরু করলো, শোন রুনিয়া, শোন প্লিজ, যেসব বলছি এ কথা বাংলা ভাষার আর্লিয়েস্ট ক্রুড ফর্ম, সেটাই 6-7 বার চোলাই হয়ে ভদ্রলোকেদের ভাষা তৈরি হয়েছে। ফিলোলজির কোনো প্রফেসরকে জিজ্ঞেস করে দেখিস। প্লিজ এবার টেম্পারেচারটা একটু কমা। আমি রুনিয়াকে চোখ মেরে বললাম, বেশি কমাস না, তাহলে ফ্রিজিড হয়ে যাবি। পমপম ওর গায়ে টি শার্টটা খুলে হাতে নিয়ে দাঁড়িয়েছিল। বাড়িটায় পৌঁছানোর পর থেকেই আমাদের ঠাট্টাই আর কি হই হুল্লা চলছিল। তখনও জানি না রাত্রিরে কি হতে চলেছে, জানি না আমাদের 3 জন আর পমপমের মধ্যে লক্ষণ রেখা টানার জন্য নিয়তি কলম নিয়ে তৈরি হচ্ছে। এখন ঘরে ঠান্ডা বাতাস চলে বেড়াচ্ছিল। নীলচে অন্ধকারে সেটাকে আরো ঠান্ডা করে মনে হচ্ছিল। ঘরের দরজা হাট করে খোলা, এছাড়া দুদিকের দেওয়ালের দু একটা জানলাও খোলা আছে। বাতাসটা এত ভারী যে মনে হচ্ছিল আমি কত হালকা, এই বুঝি পালকের মতো বাতাসে ভেসে পড়ব। একতলার এই ঘরটা আমাদের কাছে নতুন, কিন্তু উপায় কি? দোতলার ঘরটার তো একদিকের দেওয়াল আর নাই। সে রাতে আমরা দোতলার বড় ঘরটাতেই ছিলাম। মাত্র 2 সপ্তাহ আগের ব্যাপার, অথচ মনে হচ্ছে কত যুগ আগের কথা। প্রান্তিকের শেষ প্রান্তের সেই অভিশপ্ত বাড়ি, তার দোতলার অভিশপ্ত ঘরটা আর ঠিকঠাক নেই বলেই আমরা এবার একতলার বাগানের লাগোয়া একটা ঘরে আস্তানা গেড়েছি। পমপমকে প্ল্যানচেটে নেমন্ত্রণের আসর বসিয়েছি। ওকে যে আমাদের ভীষণ দেখতে ইচ্ছা করছে, বিশেষ করে রুনিয়া তো ওকে একটিবার দেখার জন্য পাগল। আমাদের টানে পমপমকে আজ আসতে হবেই, আসতে তো ওকে হবেই হবে। রুনিয়া গুমড়ে কেঁদে উঠল, পমপম, পম, হানিমানি, তুমি কোথায়? রুনিয়ার গলাটা হঠাৎই ফিসফিসে হয়ে গেল। আয় রে জলদি, আই নিড ইউ হানিবানি। মোমবাতির নীল শিখা দুটো কাঁপতে লাগলো। ভারী বাতাস ধাক্কা মারতে লাগলো আমাদের গায়ে। দরজা আর জানলা দিয়ে বাইরের আগাছার জঙ্গল চোখে পড়ছিল।
অন্ধকারেও গোলাপি আর হলুদে ফুলগুলো স্পষ্ট যেন দেখা যাচ্ছিল ছবি আঁকার মতো। আগাছার ডালগুলো একপাশ ওপাশ এপাশ ওপাশ মাথা নাড়ছে। ওর যেন পাগল হয়ে গেছে মনে হচ্ছে। এমন সময় পায়ের শব্দ শোনা গেল। কারা যেন এগিয়ে আসছে এই ঘরের দিকে। পম্পম নাকি ওর সঙ্গে আরও কেউ রয়েছে? আমরা তিনজনে ফিসফিস করে পম্পমের নামটা বিড়বিড় করতে লাগলাম, যেন ওই 4 অক্ষরের নামটা একটা অমূল্য বীজ মন্ত্র। পম্পম 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 পম। সেদিন রাতে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা হয়েছিল মাঝরাতে। আমরা দোতলার ঘরের মেঝেতে দুটো বিছানা পেতে গল্প করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আচমকা একটা মেগা এক্সপ্লোশনে আমরা জেগে উঠেছি। কয়েক সেকেন্ডের টুকরে ছবিতে যা দেখেছিলাম তা এক কথায় অবিশ্বাস্য। আমাদের ঘরের পূব দিকের দেওয়ালটা ভ্যানিশ। আমরা সব বোমার সাবলিটারের মতো শূন্যে পাগল করা গতিবেগে ছুটে চলেছি। চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে, চোখে কোটি কোটি সর্ষে ফুল। আমাদের শরীরগুলো আস্ত না ধ্বংস জানি না, তবে সেগুলো বিস্ময় আর যন্ত্রণায় যে অসার একটা মুহূর্তের জন্য হলেও অনুভব করছিলাম। এই মারাত্মক দুর্ঘটনার কথা আলোর চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছিল অঞ্চলে, আর বিস্ফোরণের দাপটে থরথর করে কেঁপে উঠেছিল প্রায় 1 বর্গ কিলোমিটার এলাকা। লোকের মুখে মুখে আর পুলিশের কথাবার্তায় জানা গিয়েছিল প্রান্তিকের ওই ছন্নছাড়া বাড়িটা নাকি জঙ্গিদের হাই মেগাটন বোমা বানানোর গোপন ঘাঁটি ছিল। আমরা যে ঘরটা ঝাড়পোছ করে এক রাতের জন্য বেডরুম বানিয়েছিলাম, ঠিক তার নিচের ঘরটাতেই নাকি বারুদের মশলা আর ইলেকট্রনিক সুইচিং সার্কিটের কাজটা চলতো। ওই একটা মরণ দুর্ঘটনা পম্পমকে আমাদের কাছ থেকে দূরে ঠেলে দিল। পম্পম পম্পম। রুনিয়ার পেন্সিল ধরা হাত উত্তাল সমুদ্রের ডিগ্রি নৌকোর মতো টলছে। কে কে এসে দাঁড়ালো দরজায়। ওই তো একটা ছায়া। জ্যানি জ্যানি, পম্পম এসে গেছে, ফিসফিস করে বলল রুনিয়া। ডক্টর ওই দেখ। আমি সুরপতির হাত সাঁড়াশি মুঠোয় চেপে ধরলাম। দরজার কাছে দাঁড়িয়ে পম্পম নয়, পম্পমের ছায়া। ছায়াটা যে ওর সেটা বোঝা হচ্ছে ঝাঁকড়া চুলের সিলুয়েট দেখেই। কিন্তু তার পেছনে আরো 2 ছায়া, পম্পমের তুলনায় আরো রোগা কিন্তু লম্বা। রুনিয়া হঠাৎ যেন পাগল হয়ে গেল। পম্পমের নাম ধরে ও চিৎকার করে উঠল, কিন্তু পম্পম কিছুই শুনতে পেল না। রুনিয়াকে ফিসফিস ধমক দিয়ে আমি আর ডক্টর চুপ করতে চেষ্টা করলাম, কিন্তু ও শুনতো না। রুনিয়া দরজার দিকে তাকিয়েছিল, অথচ ওর পেন্সিল ধরা হাত কাগজের উপরে লিখছিল। মোমবাতির নীল আলোয় আভায় কাগজটা দেখা যাচ্ছিল, তবে তার উপরে পেন্সিলের লেখা বোঝা যাচ্ছিল না। হঠাৎই ঘরের ভারী বাতাস ছুটোছুটি করতে শুরু করলো।
মোমবাতির শিখা দুটো পতাকার মতো লটপট করতে লাগলো। কাগজের একটা কোনো বাতাসই পাখির মতো উড়াল দিতে চাইল। আমরা তিনজনে খোলা দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলাম। ঘরের দরজার কাছে এসে থমকে দাঁড়ালো পম্পম। সেই অ্যাক্সিডেন্টের পর ওকে নার্সিংহোমে 11 দিন আটকে হয়েছিল। তারপর আরও 2 বন্ধুকে জোগাড় করে ও আবার প্ল্যানচেটে আসর বসানোর ব্যবস্থা করছে এবং 14 দিনের মাথায় ফিরে এসেছে অকুস্থলে, প্রান্তিকের প্রান্তে সেই অভিশপ্ত বাড়িতে। প্ল্যানচেটের সব আয়োজন ও একেবারে হাতে করেছে। টেবিল, চেয়ার, তেকোনোর বোর্ড, কাগজ, পেন্সিল, মোমবাতি সব। তারপর ও আরও 2 জন বন্ধুকে ডাকতে গিয়েছিল, কারণ প্ল্যানচেট করতে হলে অন্তত 3 জন তো দরকার। পম্পম চোখে জল থামাতে পারছিল না, কারণ রুনিয়ার কথা মনে পড়ছিল। গলার ভেতরে একটা উলের বল যেন নড়াচড়া করছে সবসময়। ওর আরও মনে পড়ছিল জ্যানি আর ডক্টরের কথা। একটা রাত, একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, মৃত্যু এসে বলে ওদের 4 জনের বন্ধুত্বে চির ধরিয়ে দিল। চির নয়, চওড়া এক কালো ফাটল। তার একদিকে 1 জন আর একদিকে 3 জন। সেই 3 জনকে আজ এখন প্ল্যানচেটের ডাক পাঠাবে পম্পম। ও কতদিন দেখেনি ওদের, কতদিন দেখেনি রুনিয়াকে। দরজার কাছে এসে থমকে দাঁড়ালো পম্পম। ঘরের অন্ধকারে মোমবাতির শিখা দুটো ওর নজরে পড়ল। ও তো মোমবাতি জেলে যায়নি, দেশলাইতে এখনও ওর পকেটে। তাছাড়া নীল রঙের শিখা কেমন করে তৈরি হয়, কোন অলৌকিক ম্যাজিকে? ঘরের 3টে চেয়ারই খালি, অথচ পেন্সিলটা নিজের থেকেই খাড়াভাবে দাঁড়িয়ে রয়েছে কাগজের উপরে। আর শুধু দাঁড়িয়ে নয়, কাগজের উপরে চলে বেড়াচ্ছে। কোনো এক লুকোনো বাতাসে মোমবাতির শিখা দুটো ছটফট করছিল। সেই বাতাসের ঝাপটা পম্পমের গায়ে লাগতেই ওর গায়ে কাঁটা দিল। কি ঠান্ডা! ও ভয় পেয়ে গেল। চোখের জল মুছে পাগলের মতো দৌড়াতে লাগলো। ওর বাকি 2 জন বন্ধু কোনো কিছু না বুঝেই ওর পেছন পেছন ছুটতে শুরু করলো। পম্পম বুঝতে পারল না ওর প্রাণের 3 বন্ধু প্রাণ চলে যাওয়ার পরও ওকে পাগলের মতো ভালোবাসে, আর সেই জন্যেই ওরা পম্পমকে ডাকতে ওদের প্ল্যানচেটের আসর বসিয়েছিল। আপনারা শুনছিলেন অনিশ দেবের লেখা এপারে 3 জন ওপারে 1 জন গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন গল্প আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। আর যদি আপনাদের কাছেও কোনো গল্প থেকে থাকে বা আপনারা কোনো গল্প লিখছেন বা কোথাও শুনেছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের সেই গল্প স্যাম অডিও বুকে আপলোড করব, যথাযথ আপনাদের নাম এবং আপনাদের ছবি দিয়ে। তাহলে আর দেরি না করে একটি ভালো দেখে গল্প তৈরি করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প লিখবেন, গল্প পড়বেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।